জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা অলরেডি চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে এবং হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 59th লাইভ করবো ইনশাল্লাহ। বিফোর দ্যাট রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি আপনাদের ফ্রেন্ডদের জন্য শেয়ার করে দিবেন। জি আসসালামু আলাইকুম। সো আজকে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 5টি ম্যাথ করবো ইনশাল্লাহ। অনলি 5 ম্যাথস উইল বি সলভড এবং সেটি হচ্ছে প্রফিট লস অধ্যায়ের পেজ নম্বর হচ্ছে 220 নম্বর পেজ। সো আমরা আমাদের কথা না বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। পেজ নম্বর হচ্ছে পেজ 220। ওকে, আচ্ছা। আর কোনো কিছু কোয়েশ্চেন বুঝতে প্রবলেম হলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। এটা হচ্ছে জাস্ট সন্ধ্যাবেলার একটা পড়তে বসতে হবে, আপনাকে কন্টিনিউ ম্যাথ করতে হবে অ্যাজ এ হোম টিউটর। আপনাকে কিন্তু সেই হেল্পটুকুই করে দিচ্ছে, আর কিছুই কিন্তু না। আর বইটি বরাবরের মতোই টপ 1000 ব্যাংক ম্যাথ। ওকে ফাইন। তাহলে প্রফিট লস অধ্যায়ের 31 নম্বর ম্যাথটি আমরা সলভ করবো এখন। হয়তো 5টি ম্যাথ সলভ করতে 30 মিনিট, হাইয়েস্ট 30 মিনিট সময় লাগবে। ওকে ফাইন। সো বলা হচ্ছে আপনাকে যে ইফ 7% অফ দ্য সেল প্রাইস অফ কিউ প্রোডাক্ট, ওকে আপনাকে যে সেলস প্রাইস বলছে, কার সেলস প্রাইস? একটা প্রোডাক্ট যার নাম কিউ, অনলি 7%। একটা কিউ নামক একটা প্রোডাক্টের যেটা 7% সেলস প্রাইসের মাত্র 7% is equal to 8% of its cost price। তার মানে ওই প্রোডাক্টের যে কস্ট প্রাইস আছে সেই কস্ট প্রাইসের 8% সেলিং প্রাইসের মাত্র 7%-এর সমান। তার মানে অবশ্যই কিন্তু সেলিং প্রাইসটা বড়, আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি। আচ্ছা ফাইন। তাহলে এই লাইনটা বেসিক্যালি আমরা কিভাবে লিখতে পারি? এই লাইনটাই আচ্ছা বলছে আপনাকে সেলিং প্রাইসের 7% আর কস্ট প্রাইসের 8% সমান। তার মানে সেলিং প্রাইসের 7% আর হচ্ছে কস্ট প্রাইসের 8% ইকুয়াল। বাট আমরা এখান থেকে কিন্তু বলতে পারছি না যে আসলে সেলিং প্রাইস বা কস্ট প্রাইস অ্যাকচুয়ালি কত। সো যখন আপনি ব্যাংকে এক্সাম দিবেন ছোট্ট করে নোটটা করে ফেলবেন। এই গেছে এইগুলো একটা ব্যাপার। আচ্ছা এবার তার মানে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে আমরা কিন্তু সিম্পলি 7SP মাইনাস ইকুয়াল বা এখান থেকে আমরা এটা এই বাম পাশে নিয়ে 8CP ইকুয়াল 0, এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে যাই। মানে আমরা ফার্স্ট লাইন থেকে এটা আমরা পেয়ে যাই অলরেডি। এবার সেকেন্ড লাইন বলছে আপনাকে and 9% of the sale price exceeds 10% of the cost price by টাকা 1। এবার আপনাকে বলা হচ্ছে যে ওই প্রোডাক্টের সেলস প্রাইসের 9% কস্ট প্রাইসের 10% থেকে কিন্তু এক বেশি। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? সেলস প্রাইসের 7%, সেলস প্রাইসের কত পার্সেন্ট? 9% এবং কস্ট প্রাইসের 10%, এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। ওকে, সেখানে আমি SP পেলাম, SP পেলাম, CP পেলাম, CP পেলাম, P পেলাম, CP। ওকে ফাইন। এবার আপনাকে অ্যাকচুয়ালি দেখুন কি চেয়েছে জানতে। বলা হচ্ছে আপনাকে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। তাহলে আপনাকে এখান থেকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? প্রফিটটা বের করতে হবে এবং বের করতে হবে হচ্ছে আপনার কস্ট প্রাইস। আচ্ছা তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রফিটটা কিভাবে বের করতে পারি? আমি যদি কস্ট প্রাইসটা পাই, সেলিং প্রাইসটা পাই
তাহলে আমি যদি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিয়ে দেই তবে কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রফিটটা পেয়ে যাব। আচ্ছা, সো আমি এখান থেকে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি এখানে একটা ইকুয়েশন কি এখান থেকে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, ওকে, সেখান থেকে আমি যোগ বিয়োগ করে সিম্পলি এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে। আচ্ছা, সেখান থেকে আমরা দেখুন কি পাই, এখান থেকে আমরা বেসিক্যালি পাই যে কস্ট প্রাইসটা হচ্ছে 350, কস্ট প্রাইসটা, ওকে, কস্ট প্রাইসটা হচ্ছে 350, একটু কারেকশন করতে হবে এখানে, মোস্ট প্রবাবলি কস্ট প্রাইসটা 350 আর আপনার কস্ট প্রাইস যেটা আমাদের এখানে যেটা আমরা পাই কস্ট প্রাইসটা হচ্ছে 350 টাকা, 350, আর আমরা এখানে সেলিং প্রাইস যেটা সেলিং প্রাইস পাই হচ্ছে 450 টাকা। জাস্ট আপনাকে এখান থেকে একটা ইকুয়েশন করে দেওয়া আছে, আর কিছুই না, করে ফেলবেন। আর প্রফিট আমরা এখান থেকে কি পাই, প্রফিটটা পাই হচ্ছে অনলি 50 টাকা। ইজ ভেরি সিম্পল ইকুয়েশন। তো শুধুমাত্র কিন্তু আপনাকে ম্যাথটা একটু বুঝে বুঝে লিখতে পারলে কিন্তু আপনি ম্যাথটি করে ফেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম কিন্তু এখানে নাই। ওকে, এই হচ্ছে আমাদের আলটিমেটলি অবস্থা আর কি। ওকে, 7SP, 7SP, ওকে, SP সেলিং প্রাইস। সো হোপফুলি 31 নম্বর ম্যাথটি আমাদের বুঝতে তেমন কোনো প্রবলেম হয় নাই। আমি আবারও বলছি, সেলিং প্রাইসের 7%, কস্ট প্রাইসের 8% বেশি। আমরা কিন্তু ফার্স্ট লাইন থেকেই বলতে পারছিলাম যে আসলে সেলিং প্রাইসটা বেশি, কারণ সেলিং প্রাইসের মাত্র 7%, কস্ট প্রাইসের 8% এর সমান। পরে বলছে আপনাকে যে সেলিং প্রাইসের 9% এবং কস্ট প্রাইসের 10% এর মধ্যে 1 টাকা ডিফারেন্স। সো ফাইনালি আপনাকে বের করতে বলা হয়েছিল কস্ট প্রাইস কত এবং প্রফিটটা কত। সো প্রফিট বের করতে হলে আপনাকে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিতে হবে। সো আমরা কিন্তু কস্ট প্রাইসটা পেলাম, কস্ট প্রাইস থেকে আমরা সেলিং প্রাইসটা পেয়ে গেলাম, মানে কস্ট প্রাইস যে 450 এটা আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু সেলিং প্রাইসটা পেয়ে যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা প্রফিটটাও কিন্তু পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, দুই নম্বর যে ইকুয়েশনটা বলা হচ্ছে আপনাকে, 9% অফ দ্য সেল প্রাইস, 9% of the selling price exceeds 10% of the cost price by টাকা 1, মানে exceeds টাকা 1, exceeds টাকা 1, 10% of the cost price। ওকে, তো বলছে আপনাকে যে সেলিং প্রাইসের 9% এবং কস্ট প্রাইসের 10%, এই সেলিং প্রাইসের 9%টা এক্সিট টাকা 1, 1 টাকা বেশি। কার থেকে 1 টাকা বেশি? কস্ট প্রাইসের 10% থেকে 1 টাকা বেশি। তাহলে আসলে কে বেশি? সেলিং প্রাইস বেশি। কে কম? কস্ট প্রাইস কম। তাহলে আমরা বেশি থেকে কমটা বিয়োগ করে কিন্তু এখান থেকে আমরা ইজিলি 1টা পেয়ে গেলাম। সো বাকিগুলো যোগ বিয়োগ করে আমরা ইজিলি বুঝতে পারবো। ম্যাথটা বইয়ে করে দেওয়া আছে, কোনো ঝামেলা হবে না হোপফুলি। সো সবুজ, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 32 নম্বর ম্যাথে। 32, ওকে, তাহলে 31 কিন্তু ডান। 31 নম্বর ম্যাথ সলভড। আচ্ছা, ফাইন। এবার 32 নম্বর ম্যাথটা একটু আবি ট্রিকি ম্যাথ। 32 নম্বরে যে ম্যাথটা আছে, 32 নম্বর ম্যাথ দেখুন কি বলা আছে। বলা হচ্ছে আপনাকে যে কারিনা হ্যাজ এ উইট বিজনেস, গমের ব্যবসা আছে কার? কারিনার। কারিনা হ্যাজ এ উইট বিজনেস, কারিনার গমের ব্যবসা আছে, ফাইন। শি পারচেজেস উইট ফ্রম আ লোকাল হোলসেলার অ্যাট এ পার্টিকুলার কস্ট পার পাউন্ড। ভালো করে খেয়াল করবেন, যেখানে বলা হচ্ছে সে আসলে কিনে আনছে কিন্তু কস্ট পার পাউন্ড, পাউন্ডে কিন্তু পাউন্ড হচ্ছে যে 1 কেজিতে 2.2 পাউন্ড, 1 কেজিতে 2.2 পাউন্ড।
মানে ওয়েট 1 কেজিতে 2.2 পাউন্ড। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে সব সময়, এটা আমরা জানি বা না জানলেও এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কারিনা সে হোলসেল মার্কেট থেকে কিন্তু মানে পাউন্ডে কিনেছে আলু না কি গম, সে কিন্তু গম কিনেছে পাউন্ডে নট ফর কেজি। ওকে, আচ্ছা, বাট কতটুকু কিনেছে বা কি প্রাইস, চলুন সামনে আগাই। দ্য প্রাইস অফ দ্য হুইট অ্যাট হার লোকাল ইজ টাকা 30 পার কেজি। এ কথার মানে হচ্ছে যে সে হোলসেল থেকে কত টাকা করে আনে এটা আমরা জানি না, বাট সে এনে তার নিজস্ব যে বাজার আছে বা যেখানে সে সেল করে সেখানে সে বিক্রি করছে প্রতি কেজিতে 30 টাকা করে। প্রতি কেজিতে সে 30 টাকা করে কিন্তু বিক্রি করছে, প্রতি কেজি পার কেজি সে 1 কেজি 30 টাকা করে বিক্রি করছে। এটা কি তার নিজস্ব বাজারে এনে, বাট সে কত টাকা দিয়ে এনেছে পার পাউন্ড সেটা কিন্তু আমরা বলতে পারি না, আমরা এখনো জানি না। এবার বলা হচ্ছে আপনাকে যে হার ফল্টি স্প্রিং ব্যালেন্স রিডস 0.90 কেজি ফর আ কেজি। তার যে বাটখারা আছে, তার যে দাড়িপাল্লা আছে সেটা প্রতি 1 কেজিতে 900 গ্রাম বলছে। 0.9 কেজি মানে 900 গ্রাম বা 0.9 কেজি হচ্ছে 900 গ্রাম। তার মানে সে দিচ্ছে 1 কেজি কিন্তু বাটখারাতে শো করছে 900 গ্রাম। তার মানে সে যদি আসলে 1 কেজি দিতে চায় তার মানে হচ্ছে তাকে আসলে 1 কেজি থেকে আরো বেশি পরিমাণ দিতে হবে। তার মানে কিন্তু সে আসলে 10% এখানেই লস করে যাচ্ছে, তাই না? সে দিচ্ছে 1 কেজি বাট সে টাকা নিচ্ছে 900 গ্রামের, তার মানে সে কিন্তু আসলে এখানে 10% লস করে ফেলছে। তো 10% লস মানে কি, 30-এর 10% মানে হচ্ছে 3 টাকা। তাহলে আমি 3 টাকা বাদ দিই, সে আসলে প্রতি কেজি বিক্রি করছে 27 টাকা করে। কেন এটা সে নিজেও জানে না, তার আসলে হয়তো দাড়িপাল্লায় প্রবলেম। আচ্ছা, এবার আপনাকে বলছে যে দেখুন পরে বলছে অলসো ইন দ্য ফেস্টিভ্যাল সিজন শি গিভস 10% ডিসকাউন্ট অন দ্য হুইট। এবং সে একটা ফেস্টিভ্যাল ওকেশনে সে কি বলছে আপনাকে, সে 10% ডিসকাউন্ট দেয়। সো সে আসলে ডিসকাউন্টটা কার উপরে দেয়, সে ডিসকাউন্টটা দেয় আছে এই 27 টাকার উপরে, কারণ সে কিন্তু 1 কেজি 27 টাকা করে বিক্রি করছে। তার মানে 27 টাকার উপরে যদি 1 কেজি আমি মানে 10% ডিসকাউন্ট দেই তাহলে 2.7 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দেই। তাহলে 27 থেকে 2 টাকা 70 পয়সা ডিসকাউন্ট দিলে থাকে কত, 24 টাকা 30 পয়সা। 24 টাকা 30 পয়সা করে কি তার থাকে, সে আসলে বিক্রি করে। সে অ্যাকচুয়ালি প্রতি কেজি গম সে 24 টাকা 30 পয়সা করে সে কি বিক্রি করে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে she found that she made neither a profit nor a loss in the festival season। তার মানে এই যে সে কিন্তু নরমালি বিক্রি করে 27 টাকা করে, নরমালি এটা হচ্ছে নরমাল, বাট সে কিন্তু ওকেশনালি একটা ফেস্টিভ্যালে বিক্রি করে 24 টাকা 30 পয়সা করে পার কেজি। এবার আপনাকে বলা হচ্ছে যে আসলে ফেস্টিভ্যালে সে যে বিক্রি করে এতে আসলে তার কোনো লাভও হয় না, লসও হয় না। তার মানে আমরা বলতে পারি সে কিন্তু ফেস্টিভ্যালে প্রতি কেজি 24 টাকা 30 পয়সা করে বিক্রি করে। যেহেতু এই 24 টাকা 30 পয়সা করে বিক্রি করার ফলে তার লাভ হয় না, লস হয় না, তার মানে সে কিন্তু পার কেজি আসলে কিনে নিয়ে আসছে 24 টাকা 30 পয়সা করে। আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রশ্নে কিন্তু বলা হচ্ছে ফেস্টিভ্যালে নরমালি সেল যা করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় নাই, বলা হচ্ছে ফেস্টিভ্যালে। তার মানে সে কিন্তু 24 টাকা 30 পয়সা করে কিনে নিয়ে আসে এবং 24 টাকা 30 পয়সা করে সে ফেস্টিভ্যালে বিক্রি করে। তার মানে ফেস্টিভ্যালের সময় তার লাভ হয় না, লসও হয় না। তার মানে সে 1 কেজি 24 টাকা 30 পয়সা করে কিনে নিয়ে আসে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে at what price did Karina purchase the wheat from the wholesaler।
এখন ব্যাপার হলো যে আচ্ছা আমি শেয়ার করছি ব্যাপার হলো যে আপনাকে বলা হচ্ছে যে কারিনা কত দামে সে আসলে হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আসে, কত দামে। এখন একটু আপনি যদি ফার্স্ট লাইনে খেয়াল করেন, বলা হচ্ছে যে সে একদম ফার্স্ট লাইনে she purchases wheat from a local wholesaler at a particular cost per pound। তাহলে সে কিন্তু কিনে আনে পার পাউন্ডে, এবার সে বিক্রি করে কেজিতে, কোনো সমস্যা নাই তো, তাই না? তারপরে আমরা জানি যে প্রতি কেজি সমান 2.2 পাউন্ড। তার মানে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে 1 কেজি মানে 2.2 পাউন্ড, দাম কত? 24 টাকা 30 পয়সা। তার মানে প্রতি পাউন্ডের দাম পড়বে কত? প্রতি পাউন্ডের দাম পড়বে হচ্ছে আমার 11 টাকা 5 পয়সা। 11 টাকা 5 পয়সা। তো 11 টাকা 5 পয়সা কিন্তু আপনার অ্যান্সার। বাট আপনি যদি 24 টাকা 30 পয়সা লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল, কারণ আপনি হোলসেলারের কাছ থেকে কেজিতে প্রোডাক্ট কিনে আনেননি, আপনি কিনে আনছেন পাউন্ডে। সো আপনি কিন্তু পাউন্ড পার কত পাউন্ড মানে পার পাউন্ডের ভ্যালু কত সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এখানে স্পষ্ট করে। এবার আমরা দুইটা কোয়েশ্চেন নিচ্ছি। নাম্বার 1 হচ্ছে 0.9 কেজি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। 0.9 হচ্ছে 0.9 কেজি। ওকে, আমি যদি 0.9 এর সাথে প্লাস 0.1 যোগ করি তাহলে কি হবে? 1 হবে। ওকে, তার মানে 0.9 হচ্ছে অ্যাকচুয়ালি 900 গ্রাম, আর 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার জেসমিন বলছে 30-এর 10% 3, এটা বুঝি নাই। 30-এর 10% 3 বুঝেন নাই আপনি, এই তো? 30-এর 10% 3 হয়, 30-এর 10% 3 হয়। আচ্ছা, 30-এর 10% কত হয়? 3 হয়। 0 0 0 0 ইকুয়াল 3। সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম ক্লিয়ার করে, কোনো সমস্যা হয়নি আমাদের। সো এই ম্যাথটা কিন্তু বেশ একটা জটিল ম্যাথ ছিল, কিন্তু আপনার বেশ একটা টাফ ম্যাথ ছিল, বেশ টাফ। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার 33 নম্বর ম্যাথটি আমরা করব। 33 নম্বর ম্যাথ, 33 পেজ নাম্বার 221। সো বলা হচ্ছে আপনাকে যে ব্রোয়ার যে ধার করে, borrower pays 6.5% interest per year on the first টাকা 600। সো একজন যিনি লোন নেন, লোন গ্রহীতা, তিনি প্রথম 600 টাকার বিপরীতে তিনি 6.5% ইন্টারেস্ট পে করেছিলেন। তার মানে 600 টাকার এগেইনস্টে 6.5% মানে কত? 600 টাকার 6.5% মানে হচ্ছে অ্যাকচুয়ালি 39 টাকা। সে বইয়ে করে দেওয়া আছে। এবার বলছে আপনাকে and 7.25% per year on the part of the loan in excess of টাকা 600। এবং বলা হচ্ছে আপনাকে যে এই যে 600 টাকার অতিরিক্ত আপনি যে কয় টাকা লোন নিয়েছিলেন ওই কত টাকার উপরে আপনাকে ইয়ারলি ওই ব্যাংক চার্জ করেছে 7.25%। সো আমরা এখন পর্যন্ত জানি না আসলে আপনি ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছিলেন মোট টোটাল, কারণ 600 টাকার অতিরিক্ত টাকার উপরে আপনাকে 7.25 চার্জ করা হয়েছিল। এবার বলা হচ্ছে কি হাউ মাচ ইন্টারেস্ট উইল দ্য borrower পে অন এ লোন অফ টাকা 6500 ফর ইয়ার। তার মানে 6500 টাকা থেকে 6500 টাকা থেকে আমরা এবার 600 টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করলে থাকবে কত? থাকবে হচ্ছে 5900। কেন বিয়োগ করব? কারণ বলা হচ্ছে আপনাকে যে এক্সেস অফ টাকা 600।
and 7.25% per year on the part of the loan in excess of টাকা 600 আপনি 600 টাকার অতিরিক্ত যে কত টাকা লোন নিয়েছিলেন অত টাকার উপরে কিন্তু আপনাকে 7.25% লোন দিতে হবে তাহলে আপনি তো মোট লোন নিয়েছিলেন 6500 টাকা এর মধ্যে আপনি 6000 টাকা 600 টাকা আপনি যে লোন নিয়েছিলেন তার উপর আপনাকে 6.5% দিতে হবে এই 600 টাকার বাইরে থাকে কত 5900 এই টাকার উপরে আপনাকে 7.25% কি করতে হবে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে সেটা কত সেটা হচ্ছে 427 টাকা আচ্ছা এবার বলা হচ্ছে আপনাকে যে আপনি আসলে টোটাল এই 6500 টাকার উপরে কত টাকা ইন্টারেস্ট পে করবেন এক বছরের জন্য বলা আছে ফর 1 ইয়ার তাহলে যোগ করলে কি হয় যোগ করলে ভেরি সিম্পল 466 একদম সিম্পল ব্যাপার সো আশা করি আমরা ম্যাথটা খুব ইজিলি কিন্তু বুঝতে পারলাম কোনো ঝামেলা হয়নি আমাদের এই ম্যাথটি বুঝতে ওকে 33 নম্বর ম্যাথ ডান 33 ভেরি একদম সহজ ম্যাথ ছিল এটি একদম ভেরি সিম্পল ইকুয়েশন এবার 34 নম্বর ম্যাথ দেখুন বাই সেলিং আ টেবল ফর টাকা 39 আপনি 39 টাকা দিয়ে একটি টেবিল বিক্রি করাতে গেইনটা হচ্ছে as much in percent as its cost অত পার্সেন্ট প্রফিট হয়েছে ওই প্রোডাক্টের দাম যত পার্সেন্ট আপনি একটা টেবিল 39 টাকায় বিক্রি করেছেন লাভ কতটুকু হয়েছে লাভ হয়েছে অত পার্সেন্ট যত টাকা আসলে আপনার কস্ট এখন আপনি ধরেন যে ওই প্রোডাক্টের কস্ট কত x তাহলে প্রফিটটা কত হয়েছে প্রফিটটা হয়েছে এই কস্টেরই পার্সেন্ট সাপোজ কস্ট 30 টাকা 30% কস্ট 60 টাকা 60% তার মানে আপনার x এর এই কস্টের মানে এই 30 এর 30% এই ছিল আপনার অ্যাকচুয়ালি প্রফিট তাহলে x এর x% হচ্ছে কি আলটিমেটলি প্রফিট আচ্ছা সো আপনাকে বলা তার মানে কি আমি কস্ট পেলাম প্রফিট পেলাম সো আমি যদি সেলিং প্রাইসটা খুঁজতে চাই তাহলে কি হবে সেলিং প্রাইসটা তাহলে আমি যদি কস্ট প্লাস প্রফিটটা যোগ করে দেই তবে কিন্তু আমি সেলিং প্রাইসটা পাবো এবং সেই সেলিং প্রাইসটা কত হবে 39 আর কিছুই না এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস তো অ্যাকচুয়ালি কস্ট প্রাইসটা কত তো আমরা কস্ট প্রাইস ধরলাম কত x সেখান থেকে কিন্তু আমরা ইজিলি x এর মানটা বের করতে পারি x এর মানটা কত x এর মানটা হচ্ছে জাস্ট 30 টাকা সো পুরো ম্যাথটা করে দেওয়া আছে কোনো ঝামেলাই নাই সো বলছে আপনার গেইন ইজ অ্যাজ মাচ ইন পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট এর যা কস্ট ওইটারই অত পার্সেন্ট 30 এর 30% 40 টাকা হলো 40 এর 40% এই হচ্ছে আলটিমেটলি প্রফিটটা সো আশা করি জিনিসটা আমরা সহজেই বুঝতে পেরেছি
সো আমাদের আরেকটি ম্যাথ বাকি আছে আজকে 35 নম্বর যে ম্যাথটি, এই ম্যাথটিকে মজার কিন্তু ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, সেলিং 12 ক্যান্ডিজ অ্যাট এ প্রাইস অফ টাকা 10। আপনি 12টা ক্যান্ডি বিক্রি করেছেন 10 টাকা দিয়ে, 12টা ক্যান্ডি 10 টাকায়। ইয়েলস আর লস অফ X%, তাহলে আপনার কিন্তু লস হয়েছে কত, X%। এখন আপনি জানেন যে আপনি সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা। সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, সেলিং প্রাইস। আপনি কিন্তু কস্ট প্রাইস জানেন না, আর আপনি চকলেট বিক্রি করেছেন কত পিস, 12 পিস। ওকে, সো চকলেট আসলে আপনি কত পিস বিক্রি করলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট আমাদের না, হয়তোবা, কেননা পরে বলা আছে অ্যান্ড সেলিং 12 ক্যান্ডিজ। তা আপনি প্রথমে 12টা বিক্রি করেছেন, পরে কিন্তু আপনি 12টা বিক্রি করেছেন, পরে বলছে সেলিং 12 ক্যান্ডিজ এট দ্য প্রাইস অফ টাকা 12 yields a profit of 10x%। তাহলে আপনি 12টা ক্যান্ডি আপনি 12 টাকা বিক্রি করে প্রফিট করেছেন X%। আবার আপনি ওই 12টা ক্যান্ডি যখন আপনি 10 টাকা বিক্রি করেছিলেন তখন কিন্তু আপনার ওই X% কিন্তু লস হয়। তার মানে এখানে কিন্তু চকলেট কোনো ব্যাপারই না, 12 হোক, 1200 হোক, 12 কোটি হোক, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই 12টা চকলেট কস্ট প্রাইস জানি না। ওকে, তাহলে সিম্পলি আমি যদি প্রথমে বলি জিনিসটা এইভাবে দেখুন, যে ফার্স্ট ধরি আমি যে 12টা আপনার চকলেটের ক্যান্ডিড বা চকলেটের কস্ট প্রাইস হচ্ছে সি। তাহলে আপনি দেখুন কি আছে বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনি কস্ট প্রাইস সি আর আপনি সেলিং প্রাইস দেওয়া আছে কত, দেওয়া আছে 12। আচ্ছা, তার মানে আপনাকে বলা হচ্ছে X% লস হয়েছে, লস। তার মানে যদি আমি লসটা এভাবে চিন্তা করি যে X% লস, এখানে লসটা আসলে কিভাবে হবে লস। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে 100 টাকার জিনিস আমি বিক্রি করেছি 80 টাকায়, তাহলে কি 20% লস না? তো এই যে 20% লসটা আসলে এটা আপনি কিভাবে লেখেন, এই যে কস্ট লেখেন, ওকে, তারপরে আপনি কি করেন, আমি 100 থেকে আমি 80টা বিয়োগ দিই, অথবা আমি এও লিখতে পারি আমি 100 ডিভাইডেড -80 অথবা 20%। ভেরি সিম্পল ব্যাপার, তাই না? রাইট, এটাই আসলে অ্যাকচুয়ালি। তার মানে আমি এটা কিন্তু লিখতে পারি, তার মানে আমি কি লিখতে পারি, আমি সি আর হচ্ছে আমাদের C-10, সরি এখানে সেলিং প্রাইস 10, 12 না 10, তাহলে সি মাইনাস কত 10। আচ্ছা, কত হবে X/X%। এটা কি লস, কিন্তু X% লস। আচ্ছা, আবার হ্যাঁ, এটা সেলিং প্রাইস আপনার 10। আবার যদি আপনি খেয়াল করে থাকেন যে কস্ট প্রাইস সি, আচ্ছা, সেলিং প্রাইস 12। ওকে, তার মানে এবার কিন্তু লাভ হয়েছে। যখন আপনি লাভ করবেন তখন কিন্তু আপনি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিবেন, আর যখন লস তখন আপনার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা আপনাকে বাদ দিতে হবে। কতটুকু ক্ষতি হলো, তাহলে কি হবে ব্যাপারটা, 12 মাইনাস সি, কত হবে 12 মাইনাস সি কত হবে X/100। ওকে, ভেরি সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি, এইটা এবং এইটা কি ইকুয়াল, সমান। তাহলে C-10, ওকে, আর কত 12 মাইনাস C/C। ওকে, ফাইন। সো এখান থেকে কিন্তু আমরা সব মিলে আমরা সি এর মান পেয়ে যাব কত, 11 টাকা। তার মানে কস্ট কত, 12টা ক্যান্ডির কস্ট ছিল অ্যাকচুয়ালি 11 টাকা। ওকে, এবার আমরা সি এর মানটা এখানে যে কোনো এক জায়গায় যদি আমরা দিয়ে দেই তবে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। ধরেন আপনি এখানে দেন অথবা এখানে দেন, যে কোনো এক জায়গায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে।
সো আমি যদি এই সি এর মানটা এখানে দিয়ে দেই যে কোনো এক জায়গার মধ্যে, আমি কিন্তু এক্স এর মানটা পাবো কত, পাবো হচ্ছে আপনার কত হবে 100 ডিভাইডেড বাই 11। ওকে, মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লাভ, বা তার মানে আমি যদি বলি যে 9% সামথিং, 9 and 1/9 এরকম একটা অবস্থা আর কি, বা ধরেন এরকম আর কি, ধরেন 9% সামথিং, বা আপনি এইভাবে রেখে দিলেও কিন্তু হয়ে যাবে, তেমন কিছুই না, পার্সেন্ট দিয়ে দিলেই এনাফ, যে এত পার্সেন্ট আপনার আর আপনি লাভ হয়েছে বা এত পার্সেন্ট লস হয়েছে, বা এক্স এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 100/11। x/100 এটা হচ্ছে x%, যে আপনি 5% লাভ করেছেন বা 6% লাভ করেছেন বা 8% আপনি লাভ করেছেন। সো এক্সটা হচ্ছে পার্সেন্টটা, আর কিছুই না। যেমন এখানে আমি কি পেলাম দেখুন, এখানে আমি পেলাম যে পার্সেন্ট, যে আপনি যদি এখানে যদি এমন থাকতো যে 99 ডিভাইডেড বাই 11, তাহলে কত হইতো 9%, 9/100। তো 9%কে সাধারণত কি লেখা যায়, 9/100 লেখা যায়, 9/100। সো সিম্পলি এখানে আমাদের ছিল যে 100/11, যা আসছে যাই আসুক, এখানে আপনি ছোট্ট করে শুধুমাত্র ডান পাশে একটা পার্সেন্ট লাগাই দিবেন। সো এখানে আমরা বলতে পারি যে 9% থেকেও কিছুটা বেশি এক লাভের পরিমাণ এবং লসের পরিমাণ, আর যা মান আসে তাই। সো আশা করি জিনিসটা আমাদের মানে বুঝতে তেমন কোনো প্রবলেম হয় নাই। এবার আমাকে বলবেন যে 31 থেকে 35 পর্যন্ত এই 5টা ম্যাথ বুঝতে বা কোনো লাইনে, ম্যাথের কোয়েশ্চেনের কোনো লাইনে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা কষ্ট করে আমাকে জানাবেন। সিম্পল, ভেরি সিম্পল ম্যাথ। আজকে আমরা 5টি ম্যাথ করলাম, কোনো একটা কোয়েশ্চেন লাইন, কোনো একটা লাইন বা কোনো কিছু বা কোনো ব্যাপারে আমি একটু ফাস্ট করে ফেলেছি বা কোনো কিছু থাকলে আমাকে বলেন, আমি আছি 5 মিনিট, কোনো সমস্যা নেই। সো অ্যাকচুয়ালি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আসলে আপনারা যদি কোয়েশ্চেন 1 বাই 1 বুঝতে পারেন, মানে প্রশ্ন বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন না, বা ভুল করলে আপনি নিজেই বুঝতে পারবেন। বাড়িতে আপনি কোয়েশ্চেন না বুঝেন, ব্যাংকের কোয়েশ্চেন, আর সারা জীবন প্র্যাকটিস করেন, আসলে জিরো। তাহলে আমরা যে আজকে ম্যাথগুলো করলাম কোনো প্রবলেম নাই, ওকে? Okay, thank you very much. Thank you again.